আসসালামু আলাইকুম। লার্নিফাইয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এসএসসি 2025 পরীক্ষার্থী, আমরা তোমাদের এই 2025 ব্যাচের সবগুলো সাবজেক্টের লাইভ ক্লাসগুলো সন্ধ্যা 7টায় নিচ্ছি। তো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো বা আমাদের পেজের সঙ্গে কানেক্ট আছো, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করে দাও, এবং তোমরা আমাদের কোন কোন ক্লাসগুলো করছো বা কোন কোন ক্লাসগুলোর মধ্যে কোনো প্রবলেম ফেস করছো কিনা, এগুলো কাইন্ডলি একটু আমাদেরকে মেসেজে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আছো এটাতে যদি জানাতে পারো, তাহলে আমাদের টিচাররা আরও বেশি উদ্বুদ্ধ হবেন তোমাদেরকে তোমাদের প্রবলেমগুলো সলভ করাতে। তো ভাইয়ারা, আমরা লাস্ট ক্লাসে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানাবা। যদি কেউ শুনতে না পাও কাইন্ডলি একটু আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাস কোনো সমস্যা নেই। তো আমরা গত বৃহস্পতিবারে যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল হচ্ছে চ্যাপ্টার 2। তোমাদের ওই চ্যাপ্টার 2 এর ইম্পর্টেন্ট একটা টপিক, যে টপিকটা আমরা মূলত স্কিপ করে যাই এবং যে টপিকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি 2025 ব্যাচের জন্য। আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে অথবা ওইখানে বর্ণনাগুলো খুব বেশি করে দেওয়ার কারণে বা গুছিয়ে না দেওয়ার কারণে মূলত আমরা এই টপিকটা সবাই অ্যাভয়েড করে চলে যাই। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর উদ্ভিদ টিস্যুটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই চ্যাপ্টার 2 এর উদ্ভিদ টিস্যুর যে অংশটুকু শেষ করেছি তারপর থেকে, অর্থাৎ স্থায়ী টিস্যুর যে প্রকারভেদের মধ্যে আমরা 3টা প্রকারভেদ করেছিলাম, সরল টিস্যু, একটা জটিল টিস্যু, একটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। আমরা লাস্ট ক্লাসে সরল টিস্যু শেষ করেছিলাম, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে সরল টিস্যু শেষ করেছিলাম। আজকে আমরা মূলত জটিল টিস্যু থেকে আমাদের ক্লাসটা শুরু করব। তো একটু খেয়াল করো, আমি আরেকটু রিমাইন্ডার দিয়ে দিই, তাহলে আমাদের এই ক্লাসটা একটু বুঝতে সুবিধা হবে। আমরা গত ক্লাসে মূলত এটা হচ্ছে আমাদের অধ্যায় 2, জীববিজ্ঞানের অধ্যায় 2, এবং আমাদের আজকে আলোচ্য টপিকটা হচ্ছে ভাইয়া উদ্ভিদ টিস্যুর অবভিয়াসলি আমরা আলোচনা করব, এবং ওই উদ্ভিদ টিস্যুর যে টপিকটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের জটিল টিস্যু এবং এই জটিল টিস্যুর মধ্যে যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের জাইলেম, আর একটা হচ্ছে আমাদের ফ্লোয়েম। আমরা আজকে এই জটিল টিস্যুর জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে আলোচনা করব, এবং এই জটিল টিস্যুটা কোথা থেকে আসছে আমি একটু আরেকবার তোমাদেরকে বলে দিই। খেয়াল করি ভাইয়া, উদ্ভিদ টিস্যুটা শুরু হয়েছে আমাদের ওই ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু থেকে, এবং স্থায়ী টিস্যুটার মধ্যে যে বর্ণনা ছিল, ওই স্থায়ী টিস্যুর মধ্যে স্থায়ী টিস্যু ছিল হচ্ছে 3 প্রকার ভাইয়া। একটা ছিল হচ্ছে সরল, দেন একটা ছিল হচ্ছে জটিল টিস্যু, আর একটা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু, জটিল টিস্যু,
আর একটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। তো আমরা গত ক্লাসে এই যে সরল টিস্যু ছিল, এই সরল টিস্যুর প্যারেনকেইমা, কোলেনকেইমা এবং আরেকটা ছিল হচ্ছে স্ক্লেরেনকাইমা। আমরা গত ক্লাসে এই সরল টিস্যুর প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এই তিনটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে জটিল টিস্যু সম্পর্কে। ঠিক আছে, তো জটিল টিস্যু ডেফিনেশনটা আমি গত ক্লাসেই দিয়েছিলাম যে জটিল টিস্যু হচ্ছে ওই ধরনের স্থায়ী টিস্যু যে স্থায়ী টিস্যুগুলোর মধ্যে, খেয়াল করি আমরা, যে স্থায়ী টিস্যুগুলোর মধ্যে বিভিন্ন ধরনের, আমি একটু নিঃস্রাবী টিস্যুটা মুছে দিই, জটিল টিস্যুটা হচ্ছে বিভিন্ন ধরনের, এটা কি স্থায়ী টিস্যু, বিভিন্ন ধরনের স্থায়ী কোষের সমন্বয়ে তৈরি টিস্যু। তো এখানে একটু খেয়াল করি যে আমাদের সরল টিস্যু ছিল হচ্ছে দুই প্রকার, একটা ছিল হচ্ছে ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু বিভাজনে সক্ষম, স্থায়ী টিস্যু বিভাজনে অংশগ্রহণ করে না। স্থায়ী টিস্যু ছিল হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, এবং 3 নম্বর পয়েন্ট যেটা আমি মুছিয়ে দিলাম কিছুক্ষণ আগে, সেটা ছিল হচ্ছে কি নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাবী টিস্যু ছিল। তো এখানে তোমাদের এসএসসিতে এই নিঃস্রাবী টিস্যু নিয়ে কোনো ধরনের বর্ণনা দেওয়া নাই বইয়ের মধ্যে, শুধুমাত্র আছে হচ্ছে এই সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে। তো এই যে সরল টিস্যুটা, এটা আমরা গত ক্লাসে শেষ করেছি। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে জটিল টিস্যু নিয়ে। একটু মনে রাখবো আমরা, হ্যাঁ ভাই, আজকে জটিল টিস্যু নিয়ে আলোচনা করব। তো আমি যদি বলি যে জটিল টিস্যুটা কি, এখানে আমি লিখেছি হচ্ছে যে বিভিন্ন ধরনের স্থায়ী টিস্যুর বা স্থায়ী কোষের সমন্বয়ে যে টিস্যুগুলো তৈরি হয়, ওই টিস্যুগুলোকে আমরা বলবো হচ্ছে জটিল টিস্যু। তার মানে হচ্ছে এই জটিল টিস্যু তো কোষ দিয়ে তৈরি, অনেকগুলো কোষ দিয়ে তো টিস্যু হয়। তো এইখানে যে জটিল টিস্যুটা হবে, ওই জটিল টিস্যুর মধ্যে যতগুলো কোষ থাকবে, ওই কোষগুলোর আকার আকৃতি ভিন্ন ভিন্ন ধরনের হবে এবং কাজগুলো তুলনামূলকভাবে একটু ডিফারেন্ট হবে। তো আমি গঠনের ক্ষেত্রে একটু মনে রাখবো যে আকার আকৃতিগুলো একটু ডিফারেন্ট হবে। যে সকল কোষের ওই কোষগুলোর সমন্বয়ে যে টিস্যুগুলো তৈরি হবে, আমরা ওই টিস্যুগুলোকে বলবো হচ্ছে জটিল টিস্যু। এই জটিল টিস্যুর আরো বর্ণনা আছে, এটা আমরা না যে একটু ইজি করে পড়ার ট্রাই করি, তাহলে আমাদের মনে থাকবে সহজে। এখন এই যে জটিল টিস্যুটা, মূলত এই জটিল টিস্যুকে ভাগ করা হয় দুই ভাগে। আমি এখানে লিখেছি, একটা হচ্ছে জাইলেম টিস্যু, একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। তো আমি একটু মুছে দিই এটা, মনে রাখবা বারবার যে আমরা গত ক্লাসে এটা শেষ করেছি। আজকে আমরা মূলত এই জটিল টিস্যুটি নিয়ে আলোচনা করব। আর এই জটিল টিস্যুটাকে আমি লিখিয়ে দিয়েছি এই জায়গাটাতে। তো খেয়াল করি, এইখানে যে জটিল টিস্যুটা আছে, এই জটিল টিস্যু কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। একটা জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এখন এই যে জাইলেম টিস্যুটা হয়, এই জাইলেম টিস্যুটার মধ্যে একটু আমাকে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, প্রবলেম আছে কিনা। ওকে, এই জাইলেম টিস্যুটার মধ্যে আবার কয়েক ধরনের কোষ থাকে। কি কি থাকে? এক নম্বরে হচ্ছে তোমাদের থাকে হচ্ছে ট্রাকিট,
2 নম্বরে থাকে হচ্ছে ভেসেল, 3 নম্বরে থাকে হচ্ছে, এটা কি জাইলেম টিস্যু, জাইলেম প্যারেনকেইমা। এবং 4 নম্বরে থাকে হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকেইমা এবং জাইলেম ফাইবার। তো এখানে আমরা এই দুইটা নাম নতুন শুনছি, ট্রাকিড ভেসেল। তো এখানে জাইলেম তো এখান থেকে আসছে, আর এই যে প্যারেনকেইমা, এর আগে আমরা যে সয়েল টিস্যুগুলো পড়েছিলাম, ওই সয়েল টিস্যুর মধ্যে আমরা 4টা প্রকারভেদ পড়েছিলাম, তোমার 3টা, একটা হচ্ছে প্যারেনকেইমা, কোলিনকেইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকেইমা। ওই স্ক্লেরেনকেইমা ছিল 2 প্রকার, একটা ছিল ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট, ঠিক আছে? সো ওই স্ক্লেরেনকেইমার ফাইবার এটা, আর ওই প্যারেনকেইমা হচ্ছে এই প্যারেনকেইমাটা, একটু খালি মনে রাখবো আমরা এই দুইটা। তো এখন আমরা যেটা ফার্স্টে পড়বো সেটা হচ্ছে ট্রাকিট, এরপরে ভেসেল, দেন জাইলেম ফাইবার, দেন জাইলেম প্যারেনকেইমা, আমরা দুটোই পড়বো, সবগুলোই পড়বো এখানে। তো এখন আমি যদি একটু মুছে দিই, জাইলের মধ্যে কে কে আছে? 1 নম্বর ছিল হচ্ছে কে? ট্রাকিট ছিল, 2 নম্বর ছিল হচ্ছে ভেসেল, 3 নম্বর ছিল হচ্ছে জাইলেম, আশা করি দেখা যাচ্ছে, জাইলেম ফাইবার, এবং 4 নম্বর ছিল হচ্ছে, আচ্ছা আমি জাইলেম প্যারেনকেইমা, এবং ছিল জাইলেম ফাইবার। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই ট্রাকিট নিয়ে। তো খেয়াল করো, তো ট্রাকিটের যে ফিগারটা, ওই ট্রাকিটের ফিগারের মধ্যে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, যে ট্রাকিট কোষটা দেখতে একটু এরকম। খেয়াল করি, এই যে ট্রাকিট কোষটা আছে, এই ট্রাকিট কোষটা হচ্ছে, আমি ফিজিক্যাল স্ট্রাকচারটা যে একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে আমরা কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য সহজে মনে রাখতে পারবো। তো এই যে ট্রাকিট কোষটা, এই ট্রাকিট কোষটা দেখতে কিন্তু সরু সরু বা চিকন এবং লম্বা আকৃতির। তো আমরা এই বৈশিষ্ট্যটা লিখতে পারি যে ট্রাকিট কোষ, ট্রাকিট সরু লম্বা, ট্রাকিট দেখতে সরু লম্বা এবং উভয় প্রান্ত কি সুচালো। আমি এই বৈশিষ্ট্য দেখে দেখে লিখতে পারবো যে ট্রাকিট কোষ দেখতে কেমন। ট্রাকিট কোষ দেখতে হচ্ছে সরু লম্বা এবং উভয় প্রান্ত সুচালো, এবং এদের যে প্রাচীরটা, এই যে এই প্রাচীরটা লিগনিন দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? এদের কোষ প্রাচীর, এটা তো প্রাচীর থাকবে কারণ এটা হচ্ছে উদ্ভিদ কোষ, ঠিক আছে? এদের কোষ প্রাচীর লিগনিন দ্বারা তৈরি। আমি পাচ্ছি আকৃতি, পরে হচ্ছে কোষ প্রাচীর, এবং
3 নম্বর পার্ট আমি যদি বলি, তো এদের যদি কোষ প্রাচীরটাতে মধ্যে লিগনিন জমে এবং কোষ প্রাচীরে লিগনিন জমে, এদের কোষ প্রাচীরটা পুরু হয়। লিগনিন জমার কারণে লিগনিন জমে কোষ প্রাচীর কি হবে? পুরু হবে বা মোটা হবে, পুরু হবে। ঠিক আছে, তো এদের কোষ প্রাচীরটা পুরু বা মোটা হওয়ার কারণে এদের যে অভ্যন্তরীণ গহ্বর আছে না, ভিতরে যে ভ্যাকিউল বা গহ্বর থাকার কথা, এই গহ্বরটা বন্ধ হয়ে যায়। এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি ভাই, সেটা হচ্ছে আমরা ধরো এটা একটা ট্রাকিট কোষ, এর উপরে আর একটা ট্রাকিট কোষ আছে, এর উপরে আর একটা ট্রাকিট কোষ আছে। সো এই যে ট্রাকিট কোষগুলো কি একটার পর একটা সাজানো থাকে, অথবা পাশাপাশি কিন্তু ট্রাকিট কোষ থাকে। এখানে একটা ট্রাকিট কোষ, পাশে একটা ট্রাকিট কোষ থাকতে পারে। তো এই যে ট্রাকিট কোষগুলো ভিতরের অভ্যন্তরীণ গহ্বরটা বন্ধ হয়ে যাওয়ার ফলে এরা মূলত নিচ থেকে উপরের দিকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদান, পানি, খনিজ লবণ বা কোষ রসগুলোকে ট্রান্সপোর্ট করতে পারে না, স্থানান্তরিত করতে পারে না। ফলে আমি যদি ধরে নেই যে এখানে একটা কোষ আছে ট্রাকিট কোষ, এবং এর পাশে আমি যদি বলি যে এখানে আর একটা ট্রাকিট কোষ আছে, এখানে আরেকটা ট্রাকিট কোষ আছে, এবং এই ট্রাকিট কোষটার কোষ প্রাচীর, আমরা সবাই জানি যে প্রত্যেকটা কোষের কোষ প্রাচীরে কিছু প্লাজমোডেসমাটা বা আণুবীক্ষণিক নালী বা সূক্ষ্ম নালী থাকে। ওই কোষ প্রাচীরের মধ্যে যে অতি সূক্ষ্ম নালীগুলো থাকে, আচ্ছা এইখানে একটা কোষ, এই কোষের মধ্যে যে ছিদ্র বা পিট বা কূপ, এই কোষের মধ্যে যে কূপ, আচ্ছা এই দুইটা কূপ কি পাশাপাশি আছে না? যখনই কূপটা পাশাপাশি থাকবে তখন এদেরকে জোড়া কূপ বলা হয়, পার্শ্বীয় জোড়া কূপ। পার্শ্বীয় বলতে কি পাশাপাশি, পাশাপাশি, জোড়া বলতে কি দুইটা কূপ মিলে এক জোড়া, বা পার্শ্বীয় জোড়া কূপের মাধ্যমে এক কোষ থেকে প্রয়োজনীয় উপাদান আর এক কোষের মধ্যে স্থানান্তরিত হয়। তার মানে হচ্ছে এদের কোষ প্রাচীর লিগনিন দ্বারা তৈরি। কোষ প্রাচীর লিগনিন দ্বারা হওয়ার কারণে কোষ প্রাচীর মোটা হয়ে যায় বা পুরু হয়ে যায়, এবং এর ফলে এদের অভ্যন্তরীণ গহ্বর যেটা আছে, এই গহ্বরটা বন্ধ হয়ে গেলে উপর থেকে বা নিচ থেকে উপরের দিকে প্রয়োজনীয় উপাদানগুলো স্থানান্তরটা বন্ধ হয়ে যায়, এবং তখন এদের যে পার্শ্বীয় জোড়াকূপ থাকে, এই জোড়াকূপের মধ্যে এই একটা কোষের মধ্যে ছিদ্র বা কূপ, ওই পাশে একটা কোষের মধ্যে ছিদ্র বা কূপ যখন থাকবে, এই দুটা পার্শ্বীয় জোড়াকূপের মাধ্যমে তারা তাদের প্রয়োজনীয় উপাদানগুলো আদান প্রদান করতে থাকবে। তার মানে হচ্ছে লিগনিন জমে কোষ প্রাচীর পুরু হবে, এবং পার্শ্বীয় জোড়া কূপের মাধ্যমে প্রয়োজনীয় উপাদান কি করবে? আদান প্রদান করবে, তারা এক্সচেঞ্জ করবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, এদের কোষ প্রাচীর মোটা হয়ে গেল, পার্শ্বীয় জোড়াকূপ দিয়ে তারা প্রয়োজনীয় উপাদান আদান প্রদান করলো। দেন এদের যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরের গঠনের ভিত্তিতে মূলত এরা কয়েক ধরনের হয়। তোমাদের বইয়ের মধ্যে এদের স্ট্রাকচার সম্বন্ধে বা এই ট্রাকিট কোষের আকৃতি সম্বন্ধে বলে দিছে যে এরা মূলত তোমার সর্পিল আকার হয়। সর্পিল আকার মানে কি? সাপের মতো আঁকা বাঁকা, এইরকম একটু একটু আঁকা বাঁকা হবে সাপের মতো। ঠিক আছে, দেন সোপান আকার হয়। এখন কোশ্চেনটা হচ্ছে সোপান আকার কি? সোপান আকার বলতে একদম স্ট্রেট বা সোজাকে বোঝানো হয়, একদম সোজা হতে পারে। ঠিক আছে, সর্পিল আকার, সোপান আকার। জালিকাকার বা কূপাঙ্কিত। জালিকাকার মানে জালের মতো ছিদ্রযুক্ত হইতে পারে, অসংখ্য ছিদ্র থাকতে পারে এদের কোষ প্রাচীরের মধ্যে, এবং এদের কূপ থাকার ফলে এদেরকে কূপাঙ্কিত বলা হয়, মানে কূপ যুক্ত বা কূপ অঙ্কিত আছে তাদের বডিতে।
দ্যাটস ওয়াই এদেরকে বলা হচ্ছে কূপাঙ্কিত। তার মানে হচ্ছে এরা বিভিন্ন শেপের হতে পারে, সর্পিলাকার, সাপের মধ্যে একটু আঁকা বাঁকা হতে পারে, সোপানাকার একদম স্ট্রেট বা সোজা হতে পারে, জালিকাকার মানে জালের মতো ছিদ্রযুক্ত হতে পারে, অসংখ্য ছিদ্র থাকতে পারে, এবং কূপাঙ্কিত মানে তাদের বডিতে কূপ সদৃশ্য ছিদ্র থাকতে পারে, যেটা আমরা বললাম যে পার্শ্বীয় জোড়াকূপের মাধ্যমে এরা কি করে, প্রয়োজনীয় উপাদানগুলোকে তারা আদান প্রদান করে। ওকে ফাইন। এরপরে খেয়াল করো, এরপরে এরা কোথায় কোথায় থাকে? এরা মূলত নগ্নবীজী যে উদ্ভিদ আছে, আবৃতবীজী যে উদ্ভিদ আছে এবং ফার্ন জাতীয় যে উদ্ভিদগুলো আছে, তাদের প্রাথমিক জাইলেমে এবং গৌণ জাইলেমে মানে উভয় ধরনের অবস্থায় এদেরকে দেখা যায়, মানে এই ট্রাকিট কোষকে দেখা যায়। ঠিক আছে, একটু মনে রাখবো যে কোন কোন উদ্ভিদের মধ্যে এদের উপস্থিতিটা লক্ষ্য করা যায়। ফার্ন জাতীয় উদ্ভিদের মধ্যে, ফার্ন আমরা সবাই চিনি, ওই যে গ্রাম অঞ্চলে ঢেঁকি শাক বলে অনেকে, ঢেঁকি শাক ওদেরকে ফার্ন বলা হয়। অনেকে আবার আমরা ইনডোর প্লান্ট হিসেবে ফার্ন জাতীয় গাছগুলোকে ব্যবহার করে থাকি। তোমরা যারা ঢাকা শহরে থাকো বা গ্রামে কিন্তু সবাই ঢেঁকি শাক হিসেবে চেনো, অনেকে এক একটা নামে চেনো। তো ওই ফার্ন জাতীয় উদ্ভিদের মধ্যে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে এই ট্রাকিট কোষটা দেখা যায়। তো আমরা এখানে লিখতে পারি অবস্থানটা কোথায়, ফার্ন আবৃত ও নগ্ন বীজি, নট জীবী, নগ্ন বীজি, হ্যাঁ, উদ্ভিদের, ফার্ন আবৃত এবং নগ্নবীজী উদ্ভিদের প্রায় সকল অংশে এদের উপস্থিতিটা আমরা দেখতে পারি। ফাইন, দেখতে পাচ্ছ সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার, কূপাঙ্কিত আকৃতি, অবস্থান কোথায়, ফার্ন আবৃত নগ্নবীজী উদ্ভিদের সমস্ত অংশে দেখতে কেমন, সরু, লম্বা, উভয় প্রান্ত কিরকম, সুচালো। দেন কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, লিগনিন দ্বারা তৈরি। কোষ প্রাচীর লিগনিন দিয়ে তৈরি হওয়ার কারণে এদের কোষ প্রাচীর মোটা হয়ে যায়, পুরু হয়, ফলে ভিতরের গহ্বর বন্ধ হয়ে যায়। এর ফলে নিচ থেকে উপরের দিকে কোষ রস আরোহণ হতে পারে না বা চলাচল করতে পারে না, ফলে পাশাপাশি অবস্থিত জোড়াকূপের মাধ্যমে তারা তাদের প্রয়োজনীয় উপাদানগুলোকে এক্সচেঞ্জ করে, আদান প্রদান করে। তো এখানে এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু চিত্রটা দেখে দেখে কল্পনা করে করে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের সহজে মনে থাকবে। এবং এরপরে যে কাজটা, এদের আমি একটু মুছে দিই, আচ্ছা এখানে দেখা যাবে। এদের আমি যদি কাজের কথাটা বলি, এদের কাজগুলো কি কি, একটা বিষয় আমি বলিনি তোমাদের ভাইয়া, সেটা হচ্ছে আমরা এইখানে যে জটিল টিস্যুটা পড়তেছি, জাইলেম আর ফ্লোয়েম, এই জটিল টিস্যুর অপর নাম কিন্তু পরিবহন টিস্যু। তার মানে হচ্ছে জটিল টিস্যুর যতগুলো প্রকারভেদই আমরা পড়ি না কেন, জাইলেম পড়ি আর ফ্লোয়েম পড়ি, যাই পড়ি না কেন, এই জাইলেম এবং ফ্লোয়েম উভয়ই কি পরিবহন টিস্যু। তার মানে হচ্ছে আমার এই ট্রাকিট তো অবভিয়াসলি জাইলেমের অন্তর্ভুক্ত, তার মানে এটা কি করবে, পরিবহন করবে। তার মানে হচ্ছে প্রধান কাজটা আমরা সবসময় মনে রাখবো যে এদের প্রধান কাজ কি করা, তোমার ওই কোষ রস পরিবহন করা বা আরোহণ করা। ঠিক আছে, কোষ রস পরিবহন করা এদের কাজ। তারপরে হচ্ছে কোষ রস পরিবহন করলো, দেন এরা উদ্ভিদ দেহকে অবশ্যই দৃঢ়তা প্রদান করবে। এই টিস্যুগুলোর আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। সো এরা উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করবে, দেন এরা খাদ্য সঞ্চয় করে রাখবে। এরা কি করবে, এরা খাদ্য সঞ্চয় করবে। সো এখানে আমাদের এই তিনটা কাজ আমাদের একটুখানি মনে রাখবো আমরা, খাদ্য সঞ্চয়, কোষ রস পরিবহন, দৃঢ়তা প্রদান, এই কাজগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এইখানে আমরা যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই সবগুলো বৈশিষ্ট্যই মূলত
আমাদের এই যে ট্রাকিড কোষটা, এই ট্রাকিড কোষটার ফিগার দেখে দেখে মিলিয়ে পড়তে পারি আমরা, পড়লে আমাদের সহজে মনে থাকবে। আর আমরা যখন চিত্রটা দেখে দেখে বৈশিষ্ট্যগুলো পড়বো ভাইয়া, তো তখন লিখতে গেলে কিন্তু আমাদের চোখের সামনে অটোমেটিক চিত্রটা চলে আসে, এবং ওই চিত্রটা দেখে দেখে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। দুঃখিত, আমাদের কিছু যান্ত্রিক সমস্যার কারণে আমরা লাইভটা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তো আমরা আবার শুরু করি যেখান থেকে শেষ করেছিলাম। তো এখানে একটু খেয়াল করি ভাইয়া, এখানে আমি বলেছিলাম যে আমাদের এই যে ভেসেল কোষটা আছে, এই ভেসেল কোষটার এই বৈশিষ্ট্য আমরা দেখতে পারবো যে এদের আকৃতিগুলো ডিফারেন্ট হতে পারে, এবং এদের অবস্থানটা একটু খেয়াল করব যে এরা মূলত গুপ্তবীজী উদ্ভিদ। ঠিক আছে, গুপ্তবীজী বলতে কি আবৃতবীজী যাদেরকে বলা হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো মনে রাখবা যে আবৃতবীজী উদ্ভিদের সকল অংশে আমরা এদেরকে দেখতে পারবো, এই ভেসেলকে দেখতে পারবো। ঠিক আছে, এবং এই ভেসেলটা মূলত এদের দৈর্ঘ্য এদের দৈর্ঘ্যটা কয়েক সেন্টিমিটার হয়ে থাকে, 1 থেকে 2 সেন্টিমিটার মতো হয়ে থাকে। তবে যে সকল উদ্ভিদ, যেমন বৃক্ষ জাতীয় উদ্ভিদ, মনে রাখবা যে বৃক্ষ জাতীয় উদ্ভিদ কারা, যাদের কাণ্ডটা অনেক বেশি মোটা এবং শক্ত, আম গাছ, কাঁঠাল গাছ। এবং আরোহী জাতীয় যে উদ্ভিদ, আরোহী বলতে আমরা ওই যে সিম গাছ বা তোমার মিষ্টি কুমড়া বা লাউ গাছ, যেটা মূলত অন্যান্য গাছের, মাধবীলতা একটা ফুল যেটা মূলত অন্যান্য গাছের উপরে ভর করে অবস্থান করে। সো ওই সকল উদ্ভিদের মধ্যে এই ভেসেল টিস্যুর দৈর্ঘ্যটা কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সো এটা একটু মনে রাখবো। এবং এর কাজটা কি, এটার কাজটা হচ্ছে ভাইয়া, এটা যেহেতু পরিবহনের কাজের সঙ্গে সম্পৃক্ত, তো অবশ্যই পানি এবং খনিজ লবণ পরিবহন করবে এরা, এই ভেসেল টিস্যুটা বা ভেসেল কোষটা, এবং উদ্ভিদ দেহকে অবশ্যই এরা দৃঢ়তা প্রদান করবে। সো আমার এই ভেসেলের মধ্যে আমি যে বৈশিষ্ট্যগুলো পাবো, এটা আরেকবার একটু বলে দিই যে এই ভেসেলগুলো আমি একদম প্রাথমিক অবস্থা থেকে আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে এই ভেসেল কোষগুলো আকৃতিতে খাটো চোঙের মতো হবে, একটি কোষের উপরে আরেকটি কোষ অবস্থান করবে, ফলে এদের যে প্রান্তীয় প্রাচীরগুলো আছে, এই প্রান্তীয় প্রাচীর গলে যাবে, বা প্রান্তীয় প্রাচীর গলে যে লম্বা নলের মতো অংশ তৈরি করে, এবং এই লম্বা নলের মতো অংশ তৈরি করার কারণে মূলত এরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদানগুলোকে উপরের দিকে বা কোষ থেকে কোষের দিকে ট্রান্সফার করতে পারে, পরিবহন করতে পারে। এবং এখানে একটু খেয়াল করে দেখো, আমি এখানে বলেছি যে এই ভেসেল কোষগুলোর একদম প্রাথমিক পর্যায়ে প্রোটোপ্লাজম থাকে, কিন্তু পরিণত লাভ করার পরে, ম্যাচুরিটির পরে এদের প্রোটোপ্লাজম নষ্ট হয়ে যায়, এটা কি মৃত কোষে রূপান্তরিত হয়। এবং এদের আকৃতি বলেছি হচ্ছে সর্পিলাকার, যেটা আগে বলা ছিল যে সর্পিলাকার, দেন হচ্ছে বলয়াকার বা কূপাঙ্কিত বা জালিকাকার বিভিন্ন ধরনের হতে পারে। এবং এদের অবস্থানটা কোথায়, আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদের সকল অংশের মধ্যেই এই ভেসেল কোষের বা টিস্যুর উপস্থিতি আমরা দেখতে পারবো। এবং এদের কাজটা কি, কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এর আগে ট্রাকিডের যে কাজটা করছিলাম আমরা ভাই, ওই কাজ থেকে একটা কাজ জাস্ট বাদ দিব, সেটা হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এর আগে আমরা পড়েছিলাম পানি এবং খনিজ লবণ পরিবহন করা, এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা ছিল ট্রাকিডের কাজ। সো এখানে ভেসেলের কাজ হবে মাত্র দুইটা, একটা হচ্ছে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করবে, এবং পানি এবং খনিজ লবণটা তারা কি করবে, পরিবহন করবে। এটা একটু আমরা মনে রাখবো ভাইয়া। এরপরে খেয়াল করো, এরপরে আমি যদি একটু মুছে ফেলি, এটা ট্রাকিডের পরে হচ্ছে ভেসেল, এবং ভেসেলের পরে জাইলেম প্যারেনকাইমা। আমরা ট্রাকিড শেষ করেছি, ভেসেল করলাম, এখন চলে আসি জাইলেম প্যারেনকাইমার মধ্যে। তো এই যে জাইলেম প্যারেনকাইমা,
তো আমরা জাইলেম প্যারেনকিমার তো নাম আমরা সবাই শুনেছি। জাইলেম প্যারেনকিমা। ভাইয়া প্যারেনকিমার বৈশিষ্ট্যগুলো আমরা জানি যে এদের কোষ প্রাচীর পাতলা হয়, নিউক্লিয়াস বড় হয়, সাইটোপ্লাজম ঘন হয়, কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে বা ইন্টারসেলুলার স্পেস আমরা যেটাকে বলে থাকি। দেন এটার কাজ ছিল হচ্ছে খাদ্য পরিবহন করা, খাদ্য উৎপাদন করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। আমাদের প্যারেনকিমার বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম সরল টিস্যুর মধ্যে। তো এইখানে যেহেতু এই প্যারেনকিমাটা জাইলেম টিস্যুর মধ্যে অবস্থান করতেছে এবং সেজন্য আমরা এই প্যারেনকিমাটার ডেফিনেশনের ক্ষেত্রে জাস্ট মনে রাখবো যে জাইলেম টিস্যুর মধ্যে অবস্থিত প্যারেনকিমাকে আমরা কি বলবো? জাইলেম প্যারেনকিমা বলবো। জাইলেম টিস্যুর মধ্যে অবস্থিত প্যারেনকিমা আমরা কি বলবো? জাইলেম প্যারেনকিমা। সো আমি এটা লিখতে পারি যে জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা জাইলেম প্যারেনকাইমা, কাইমাই জাইলেম প্যারেনকাইমা এটা বলতে পারি। এবং এই জাইলেম প্যারেনকাইমাকে আমরা বলতে পারি এটা হচ্ছে উড প্যারেনকাইমা। এটার অপর নাম কি? এটা মনে রাখবো, উড প্যারেনকাইমা। এই লাইনটা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে যে উড প্যারেনকাইমা কোনটি? জাইলেম প্যারেনকাইমা হচ্ছে কি? উড প্যারেনকাইমা। ঠিক আছে, তো এরপরে খেয়াল করো, এই জাইলেম প্যারেনকাইমার আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর আগে আমরা যে ভেসেলের যে বৈশিষ্ট্যটা বললাম যে প্রাথমিক অবস্থায় ভেসেলের মধ্যে পড়েছিলাম হচ্ছে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকে এবং পরিণত দশে কি হয়? প্রোটোপ্লাজম নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সো এদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো যে এই জাইলেম প্যারেনকাইমার মধ্যে প্রাথমিক অবস্থায় কোষ প্রাচীর পাতলা থাকবে, কোষ প্রাচীর পাতলা থাকে, কিন্তু পরিণত দশায় বা ম্যাচুরিটির পরে এদের কোষ প্রাচীর হওয়ার পর কোষ প্রাচীর মোটা হয়ে যায়। এখানে এই দুটো ইনফরমেশন কালেক্ট আমরা মনে রাখবো যে আমাদের প্রাথমিক অবস্থায় কি হয়? কোষ প্রাচীর পাতলা থাকে এবং পরিণত অবস্থায় কি হবে? পরিণত অবস্থায় এদের কোষ প্রাচীরটা মোটা হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে একটা বিষয় মনে রাখবো, এদের কাজটা এবং অবস্থানটা, এদের কাজ এবং এদের অবস্থানটা। এখন খেয়াল করো যে এই যে জাইলেম প্যারেনকাইমা এদের কাজটা কোনটা? এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে পানি পরিবহন করা। এদের কাজ মানে হচ্ছে এই যে জাইলেম প্যারেনকাইমার কাজটা হচ্ছে পানি পরিবহন করা এবং খাদ্য সঞ্চয় করা। এখানে আমরা এই কাজ দুটো জাস্ট উল্লেখ করব যে এদের কাজ হচ্ছে পানি পরিবহন। জাইলেম প্যারেনকাইমার কাজ কি? পানি পরিবহন করা এবং খাদ্যবস্তু সঞ্চয় করা। এই কয়েকটা কাজে উল্লেখযোগ্য জাইলেম প্যারেনকাইমা। আমরা প্যারেনকাইমা টিস্যুর কথাটা মনে রেখে এর বৈশিষ্ট্যগুলো পড়ার চেষ্টা করব। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা টিস্যুকে বলা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এদের কোষ প্রাচীর পাতলা, পরিণত অবস্থায় এদের কোষ প্রাচীর শক্ত বা মোটা হয়ে যায় এবং এদেরকে আমরা উড প্যারেনকাইমা বলে থাকি। এবং এদের কাজ কি? পানি এবং খাদ্যবস্তু কি করা? পানি পরিবহন করা এবং খাদ্যবস্তু সঞ্চয় করা। ঠিক আছে, সো এই কয়েকটা উল্লেখযোগ্য কাজ, আর কিছুই নেই ভাই। একটু পয়েন্ট করে ফেলবা তোমরা খাতার মধ্যে, তাহলে মুখস্থ করতে সহজ হবে এবং মনে থাকবে। এরপরে খেয়াল করো, এরপরে হচ্ছে জাইলেম ফাইবার। এরপরে কি? জাইলেম ফাইবার। আমরা কিন্তু জাইলেম প্যারেনকাইমা পড়লাম, এরপরে যেটা এখন সেটা হচ্ছে জাইলেম ফাইবার। তো ভাই একটা বিষয় খেয়াল করে দেখো তো, আমরা ফাইবার পড়েছি কোথায়? প্যারেনকাইমা পড়েছি, কোলেনকাইমা পড়েছি এবং এসক্লেরেনকাইমা পড়েছিলাম ওই যে সরল টিস্যুর মধ্যে।
প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং এক্সটেনকাইমা পড়েছিলাম, এবং ওই এক্সটেনকাইমার মধ্যে আমরা প্রকার পড়েছিলাম দুইটা, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে কি স্ক্লেরাইড। একটা ছিল কি ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড। সো ফাইবার এবং স্ক্লেরাইড, ওই ফাইবারটাই ভাই এই ফাইবারটা। তো ফাইবার কোথায় ছিল? এক্সটেনকাইমা টিস্যুর মধ্যে ছিল। ফাইবার কোথায় ছিল? এক্সটেনকাইমা টিস্যুর মধ্যে ছিল। সো আমি যদি এখানে বলি যে এটা হচ্ছে জাইলেম ফাইবার, এটা কি জাইলেম ফাইবার। সো ভাই আমি বলতে পারি না এই ফাইবার কোথায় ছিল? এক্সটেনকাইমা টিস্যুর মধ্যে ছিল। জাইলেমে অবস্থিত জাইলেমে অবস্থিত এক্সটেনকাইমাকে বা এক্সটেনকাইমা ফাইবারকে আমরা জাইলেম ফাইবার বলতে পারি। তো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু একটা ফিগার দেওয়া আছে, ওই ফিগারের মধ্যে সেম একইভাবে ফাইবার মধ্যে কি তন্তু বা সুতাকে বোঝানো হয়, ওই তন্তু বা সুতার ফিগারটা দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, একটু সুন্দর করে দেওয়া আছে ওখানে। আমরা একটু বিরতি নেই 1 মিনিটের জন্য। ওকে, এখন একটু খেয়াল করি যে এখানে আমরা যে কোষটা দেখছি সেটা হচ্ছে জাইলেম ফাইবার। ফাইবার বলতে আমরা সুতাকে বুঝি বা তন্তুকে বুঝে থাকি। সো আমি বললাম যে এখানে আমার জাইলেম ফাইবারটা হচ্ছে জাইলেমে অবস্থিত এক্সটেনকাইমাল ফাইবারটাকে মেইনলি আমরা বলবো হচ্ছে জাইলেম ফাইবার। তো এখানে এই যে জাইলেম ফাইবারটা আছে, এই জাইলেম ফাইবারের উল্লেখযোগ্য আমি যদি আরো কিছু বৈশিষ্ট্য বলি, যে এর আগে আমরা যেটা বললাম জাইলেম প্যারেনকাইমা, আমরা ওটাকে বলেছিলাম কি উড প্যারেনকাইমা, বাট এটা যেহেতু জাইলেম ফাইবার, এটার অপর নাম হচ্ছে উড ফাইবার। উড ফাইবার নামগুলো মনে রাখা সহজ ভাই, বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি। জাইলেম প্যারেনকাইমা মানে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলো, জাইলেম ফাইবার জাইলেমে অবস্থিত এক্সটেনকাইমা কোষ। কেন? এক্সটেনকাইমা কোষের প্রকারভেদ দুইটা, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড। সো ফাইবার যেহেতু এক্সটেনকাইমা কোষের অন্তর্ভুক্ত, সেজন্য জাইলেমে অবস্থিত এক্সটেনকাইমা কোষটা হচ্ছে জাইলেম ফাইবার, এবং এই জাইলেম ফাইবারের অপর নাম হচ্ছে উড ফাইবার। এবং এটার মধ্যে আমি যদি বলি যে পরিণত অবস্থায় এরা যখন একদম প্রাথমিক অবস্থায় থাকে, তো প্রাথমিক অবস্থায় কি হয়? প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকে,
প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকবে এবং পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম থাকে না, ফলে এরা কি মৃত কোষে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবং এই যে জাইলেম ফাইবার এবং এটার অবস্থানটা কোথায় ভাই? এটার অবস্থানটা হচ্ছে এই জাইলেম ফাইবার মতো অবস্থান করে দ্বিবীজপত্রী, যাদের বীজপত্র দুইটা। আমি একটু এপাশে লিখি যে এদের অবস্থানটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের সকল অংশে। এবং এই জাইলেমের কাজ কি? আমি বারবারই বলছি যে আমাদের এই জাইলেমের মধ্যে অন্তর্ভুক্ত যে ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যানকেমা থাকবে, এই সবগুলোই কি পরিবহন টিস্যু। ফ্লোয়েমের ক্ষেত্রে কিন্তু একই পরিবহন টিস্যু। সো এখানে প্রধান কাজটা হচ্ছে পরিবহন করা। এখন কি কি পরিবহন করে ভাই? পানি এবং খনিজ লবণ পরিবহন করে। পানি ও খনিজ লবণ পরিবহন করা। দেন আরো কাজ আছে। আর কাজ কি? খাদ্য সঞ্চয়। এটা কি করে? খাদ্য সঞ্চয় করে। দেন আরো কাজ আছে ভাই, এটা আরেকটা কাজ আমি যদি বলি, আরেকটা কাজ কি? আরেকটা কাজ হচ্ছে এরা উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে। মানে উদ্ভিদের যে আকৃতিটা, এই আকৃতিটাকে একদম ফিক্সড রাখতে এরা কাজ করে থাকে। সো এখানে আমাদের এই ফাইবারের এই বৈশিষ্ট্য কেন মনে রাখবো আমরা, যে কি কি আমি বৈশিষ্ট্য পাচ্ছি আমার ফাইবারের মধ্যে? আমি পাচ্ছি হচ্ছে জাইলেমে অবস্থিত এসপ্যারেনকেমা কোষকে জাইলেম ফাইবার বলা হচ্ছে, এবং এদের অপর নাম হচ্ছে উড ফাইবার। প্রাথমিক অবস্থায় এদের প্রোটোপ্লাজম থাকবে এবং পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম থাকতেছে না এবং মৃত কোষে কনভার্ট হচ্ছে। এবং এদের অবস্থানটা দ্বিবীজপত্রী উদ্ভিদের সকল অংশে। কাজ কি? অবশ্যই পরিবহন টিস্যু। এরা কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করা। আর কাজ কি? খাদ্য সঞ্চয় করে। এবং আরেকটু উল্লেখযোগ্য কাজ হচ্ছে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। সো এইখানে আমরা যে জাইলেম ফাইবার এর বৈশিষ্ট্যগুলো দেখলাম, এখান থেকে এই যে উড ফাইবার এদেরকে বলা হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট ভাই। এবং অবস্থানটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের সকল অংশে। এখান থেকে এমসিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো আজকে মূলত আমরা আলোচনা করলাম উদ্ভিদ টিস্যুর, জটিল টিস্যুর জাইলেম এবং ফ্লোয়েমের, জাইলেমের অন্তর্ভুক্ত টিস্যুগুলোকে নিয়ে, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যানকেমাকে নিয়ে। তো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ ফ্লোয়েম টিস্যু নিয়ে আলোচনা করব এবং ফ্লোয়েম টিস্যুর সঙ্গে সম্পৃক্ত যে অন্যান্য টিস্যুগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে মূলত তোমাদের কোনো টপিক বুঝতে যদি কোনো সমস্যা হয়, কাইন্ডলি একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও বা মেসেজে জানিয়ে দিও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে তোমরা যারা জয়েন করছো তারা এই গ্রুপে তোমাদের প্রবলেম আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। এবং আমাদের এই ক্লাসগুলো নিয়মিত হচ্ছে। তোমরা যারা এখনো আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো না বা পরবর্তীতে অংশগ্রহণ করছো, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমাদের উপস্থিতি একটু জানান দাও। তোমরা কোথা থেকে আমাদের ক্লাসগুলো দেখছো, কে কোন স্কুলে পড়ছো, একটু যদি আমাদেরকে রেসপন্স করো, তাহলে আমাদের অন্যান্য সাবজেক্টের টিচাররা বা আমরা সকলেই ইন্সপায়ার্ড হব তোমাদের ক্লাসগুলো আরো ভালোভাবে নিতে এবং রেগুলারলি তোমাদের সঙ্গে থাকতে। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।